ঐকমত্য কমিশন গঠন করা আমাদের একটি দুঃসাহসিক উদ্যোগ ছিল। অন্য কোনো দেশে এমন কোনো নজির নেই। এর মাধ্যমে আমরা জাতি হিসেবে রাজনৈতিক গভীরতার সন্ধান পেয়েছি। রাজনৈতিক ঐক্যে পৌঁছার জন্য ঐকমত্য কমিশনের সঙ্গে সকল দলের দলগত প্রস্তুতি, ঘণ্টার পর ঘণ্টা কমিশনের সঙ্গে ঐকান্তিক আলোচনা, জাতীয় লাইভ টেলিভিশনের সামনে সকল দলের ঐকমত্যে পৌঁছার একান্ত প্রয়াস আমাদের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এই কমিশনের চেয়ারম্যান হিসেবে আমি সকল রাজনৈতিক দলের কাছে তাদের সীমাহীন ধৈর্য এবং কমিশনের প্রতি তাদের সহযোগিতা এবং সৌজন্য প্রকাশের জন্য জাতির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করে শিগগিরই পূর্ণাঙ্গ জুলাই সনদ তৈরি করে জাতির জন্য একটা নতুন পথ নির্দেশনা রেখে যেতে পারব। এই কমিশনের অভিজ্ঞতার মাধ্যমে দেশের যে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে, আগামী নির্বাচনের মাধ্যমে যদি সেটা বিকাশমানভাবে স্থায়ী রূপ দিতে পারে, তাহলে আমরা ভবিষ্যতের সকল রাজনৈতিক সংকট মোকাবেলা করতে সক্ষম হব। সকল প্রস্তুতি সমাপ্ত করে দেশের সকল মানুষের, কিশোর কিশোরী, তরুণ তরুণী, ছাত্রছাত্রী, কৃষক, জেলে, গৃহিণী, দিনমজুর, শ্রমিক, ব্যবসায়ী, পেশাজীবী, শিল্পী সবাই মিলে চেষ্টা করে একটা সুন্দর নিখুঁত নির্বাচন আয়োজন করে নতুন বাংলাদেশের দৃঢ় ভিত্তি রচনা করব। প্রিয় দেশবাসী, আমি জানি আগামী জাতীয় নির্বাচন কখন হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানার জন্য রাজনৈতিক দল ও জনগণের মধ্যে বিপুল আগ্রহ রয়েছে। আমি বারবার বলেছি, এই নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। এই সময়ের মধ্যে দেশের নির্বাচন উপযোগী পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার সরকার তাই করছে। এখানে মনে রাখা জরুরি, বাংলাদেশ স্বাধীনতার পর থেকে যতবার গভীর সংকটে নিমজ্জিত হয়েছে তার সবগুলোরই প্রধান কারণ ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন। ত্রুটিপূর্ণ নির্বাচন প্রক্রিয়ায় বারবার ক্ষমতা কক্ষিগত করার মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল বর্বর ফ্যাসিস্টে পরিণত হয়েছিল। এই ধরনের নির্বাচন যারা আয়োজন করে তারা জাতির কাছে অপরাধী হিসেবে চিহ্নিত হয়ে যায়। এমন নির্বাচনের মধ্য দিয়ে যে দল ক্ষমতায় আসে তারাও জনগণের কাছে ঘৃণিত হয়ে থাকে। এই সরকারের একটি বড় দায়িত্ব হলো একটি পরিচ্ছন্ন, উৎসবমুখর, শান্তিপূর্ণ, বিপুলভাবে অংশগ্রহণের পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠান করা, এমন একটি নির্বাচন আয়োজন করা যাতে করে দেশ ভবিষ্যতে নতুন সংকটে না পড়ে। এই জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো প্রাতিষ্ঠানিক সংস্কার। যেই প্রতিষ্ঠানগুলো নির্বাচনের সঙ্গে সরাসরি জড়িত সেগুলোতে যদি সুশাসন নিশ্চিত করা না যায় তাহলে ছাত্র জনতার সকল আত্মত্যাগ বিফলে যাবে। সংস্কার, বিচার, নির্বাচন এই তিনটি ম্যান্ডেটের ভিত্তিতে আমরা দায়িত্ব গ্রহণ করেছিলাম। সেই বিবেচনায় আগামী রোজার ঈদের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে আমরা একটি গ্রহণযোগ্য জায়গায় পৌঁছতে পারব বলে বিশ্বাস করি। বিশেষ করে মানবতা বিরোধী অপরাধের বিচার, যা কিনা জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি আমাদের সম্মিলিত দায়, সেই বিষয়ে আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে পারব। এতে আমাদের উপর আপনাদের অর্পিত ম্যান্ডেট ন্যূনতম হলেও বাস্তবায়ন করে যেতে পারব। সেই বিবেচনায় ও ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু, প্রতিদ্বন্দ্বিতামূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সকল পক্ষের সঙ্গে আমরা আলোচনা করেছি। পাশাপাশি বিচার, সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। আমরা এমন নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি পাবে, তাদের আত্মা শান্তি পাবে। আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার, সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নেক। এটা সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে জাতির কাছে স্মরণীয় হয়ে থাকুক। 1.5 যুগ পরে দেশে সত্যিকারের একটি জনপ্রতিনিধিত্বশীল সংসদ গঠিত হবে। বিপুল তরুণ গোষ্ঠী এবার জীবনে প্রথম ভোট দেওয়ার সুযোগ পাবে। এসব লক্ষ্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়ার জন্য আমরা জাতির কাছে অঙ্গীকারবদ্ধ। আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই, আপনারা সকল রাজনৈতিক দল এবং আপনাদের এলাকার প্রার্থীদের কাছ থেকে সুনির্দিষ্ট অঙ্গীকার আদায় করে নেবেন, যেন আগামী সংসদের প্রথম অধিবেশনেই যেসব সংস্কারের প্রশ্নে ঐকমত্য অর্জিত হয়েছে তা কোনো প্রকার কাটাছেঁড়া ছাড়াই যেন তারা অনুমোদন করেন।
আপনারা ওয়াদা আদায় করে নেবেন যে তারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদার প্রশ্নে কখনো কোনো প্রকার আপোষ করবেন না এবং দেশের বাইরের কোনো শক্তির কাছে দেশের স্বার্থ বিকিয়ে দেবেন না। আপনারা তাদের কাছে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি আদায় করে নেবেন এই মর্মে যে তারা কখনোই কোনো অবস্থাতেই আপনাদের গণতান্ত্রিক অধিকার ও মানবিক মর্যাদা ক্ষুণ্ণ করবেন না। আপনারা তাদের কাছে অঙ্গীকার আদায় করে নেবেন যে তারা সম্পূর্ণ সততা ও স্বচ্ছতার সাথে দেশ পরিচালনা করবেন এবং সকল প্রকার দুর্নীতি, দলীয়করণ, টেন্ডারবাজি, সিন্ডিকেটবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ইত্যাদি গণবিরোধী কাজ থেকে নিজেদেরকে সম্পূর্ণভাবে মুক্ত রাখবেন। আমি আপনাদের আবারও স্মরণ করিয়ে দিতে চাই যে এবারের নির্বাচন শুধু শান্তিপূর্ণ নির্বাচন করার বিষয় নয়, এটা ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন। এই নির্বাচনে পরিচিত দলগুলিই থাকবে, তাদের পরিচিত মার্কাগুলিই থাকবে, কিন্তু ভোটারকে বের করে আনতে হবে যে এই মার্কার পেছনে আপনার কাছে ভোট প্রার্থীরা কে কতটুকু নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত, কে কতটা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা যারা এই নির্বাচনে ভোটার হব তারা অত্যন্ত সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী। আমরা একটা অনন্য ঐতিহাসিক ভূমিকা পালনের সুযোগ ও দায়িত্ব পাচ্ছি। আমরা জাতির নতুন যাত্রাপথ তৈরি করে দেওয়ার দায়িত্ব পাচ্ছি। আমরা নতুন রাজনৈতিক সংস্কৃতি সৃষ্টির মহান সুযোগটা পাচ্ছি। আমাদের সুচিন্তিত ভোটের মাধ্যমে নতুন বাংলাদেশ নির্মিত হবে। শহীদদের রক্তদান সার্থক হবে। আশা করি বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করেই সবাই ভোট কেন্দ্রে যাব এবং দৃঢ়প্রত্যয়ে ভোট দেব। এখন থেকে ভাবনা চিন্তা শুরু করুন, আলোচনা শুরু করুন। এখন থেকে আপনাদের ভোটের গুরুত্বটা বুঝে নিন। আপনার এবারের ভোটের গুরুত্ব ঐতিহাসিক মানদণ্ডে দেখা হবে। প্রিয় দেশবাসী, আমাদের সবসময় মনে রাখতে হবে পতিত ফ্যাসিবাদ ও তার দেশি বিদেশি দোসররা নতুন বাংলাদেশ গড়ার সম্মিলিত প্রচেষ্টাকে পদে পদে বাধাগ্রস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা নানামুখী অপপ্রচারে লিপ্ত। তারা সবসময় চাইবে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া জাতীয় ঐক্যের শক্তিকে পরাভূত করতে, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রচেষ্টাকে লাইনচ্যুত করতে এবং বাংলাদেশকে পুনরায় করায়ত্ত করতে। আমি আগেও বলেছি, আজ আবারও বলছি, আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি। এখন আমাদের একতাবদ্ধ থাকতে হবে যে কোনো মূল্যে। পরাজিত শক্তি এবং তাদের সহযোগীরা ওত পেতে বসে আছে আমাদের ছোবল মারার জন্য, আমাদের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য। আমরা তাদের কিছুতেই এই সুযোগ দেব না। আসুন আমরা আমাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রিয় মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদার বিরুদ্ধে যে কোনো আঘাত প্রতিহত করার উদ্দেশ্যে প্রতিরোধের ঐক্যবদ্ধ সুদৃঢ় প্রাচীর গড়ে তুলি। প্রিয় দেশবাসী, সবাইকে আবার ঈদের শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। মহান আল্লাহ আমাদের সহায় হন। আপনি পদত্যাগ করতে যান, সেই জিনিস আমাদের জানতে হবে এনসিপির নেতা নাহিদের কাছ থেকে। এটা আমাদের জন্য লজ্জাকর ব্যাপার। আজকে আপনি যে সংস্কারের কথা বলছেন, সাধারণ মানুষের কি সংস্কারের একটা প্রস্তাব আপনি নিয়ে আসছেন। আজকে 28 লক্ষ মানুষ চাকরি হারিয়েছে বাংলাদেশে, ওই তার সংস্কারের তো কোনো কথা বলে নাই। আজকে ব্যবসায়ীরা হাহাকার করতেছে, এনবিআর দিয়ে এবং বিভিন্ন সংস্থা দিয়ে তাদেরকে শেষ করে ফেলাচ্ছে। গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, ওই তাদেরকেও কথা বলার কোনো জায়গা নাই। আজকে নূর এখানে বসা, নূর জানে ইউনূস সাহেব যখন ক্ষমতায় আসছিল, আমরা প্রথমে যে বলেছিলাম আপনি রাজনৈতিক বা জাতীয় সরকার করার দরকার নাই, তবে অন্তত পক্ষে আপনি 4-5 জন উপদেষ্টা নেন যাদেরকে মানুষ চিনে, যারা মানুষের সাথে আপনার মাঝখানে যে দূরত্বটা সেটা খোঁচাতে পারে। কিন্তু আপনি আমাদের সেই কথা শোনেন নাই। আজকে আপনার যে উপদেষ্টারা আছে তাদের অর্ধেক উপদেষ্টার নাম বাংলাদেশের মানুষ বলতে পারে না। তারা জানে না যে তাদের ভাগ্য কার দ্বারা নির্ধারিত হচ্ছে, কার দ্বারা ঠিক হচ্ছে। আপনার আরেকটা সোর্স অফ পাওয়ার ছিল কারা? আপনার আরেকটা সোর্স অফ পাওয়ার ছিল, যেটা আমার ভাই রাশেদ বলে গেল, যে আর্মি। আজকে কেন আর্মির এইভাবে কথা বলতে হয়? আর্মির সাথে দূরত্ব কে সৃষ্টি করেছে? রাজনৈতিক দলের সাথে দূরত্ব কে সৃষ্টি করেছে? আজকে অনেকেই আমাকে জিজ্ঞেস করে, পার্থ ভাই আপনারা ডিসেম্বরে নির্বাচন চান না? ডিসেম্বরের কথা তো আমরা বলি নাই। আপনি বলেছেন ইউনূস সাহেব জাতির সামনে ডিসেম্বরের কথা, আমরা বলেছি আপনারা সেই ওয়াদা আপনি রাখেন।
আমাদের মুখ থেকে ডিসেম্বরের কথা আসে নাই। আজকে করিডোরের কথা শুনে কনফিউশন কে ক্রিয়েট করেছে? আমরা তো কনফিউশন ক্রিয়েট করি নাই। এই করিডোরের ইস্যু ইউনুস সাহেব আপনি নিয়ে আসছেন। আজকে কষ্ট লাগে। আপনার প্রেস সচিব বলে নির্বাচন কবে? জানুয়ারিতে হতে পারে, ফেব্রুয়ারিতে হতে পারে, মার্চে হতে পারে, এপ্রিলে হতে পারে। এটা কোনো ধরনের কথা? আপনি জাতিকে কি একটা লটারির মধ্যে ফেলে দিবেন যে আজকে আপনি বলছেন আপনি সংস্কার করবেন? কিসের সংস্কার? এনসিপিকে ক্ষমতায় আনার সংস্কার, এনসিপিকে ভালো করার সংস্কার। দেখুন, এনসিপির প্রতি আমাদের দুর্বলতা আছে। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এদের প্রতি আমাদের দুর্বলতা আছে। আমি ব্যক্তিগতভাবে চাই যদি এত বড় একটা সংসদ সামনে আসবে, তারা যদি ঠিক করে পলিটিক্স করে সামনে আসতে পারে, আল বি মোর দেন হ্যাপি। আমি শিওর আমার এখানে যারা বয়স আছে তারা হবে। কিন্তু তারা যে প্রথম থেকে প্রত্যেকটা রাজনৈতিক দলকে আক্রমণের মুখে রেখেছে। এই যে একটা কথা তারা বলে যে বিএনপি আওয়ামী লীগ মুদ্রার এপিট আর ওপিট, আমরা আর আওয়ামী লীগরা বা অন্যান্য দলরা আমরা নাকি মুদ্রার এপিট আর ওপিট। ওনারা কোন কারণে এই কথা বলে? আজকে কি বিএনপি বাংলাদেশে 1400 লোক হত্যা করেছে? বিএনপি কি লক্ষ কোটি টাকা পাচার করেছে? বিএনপি কি 3টা জাতীয় সংসদ নির্বাচন, দিনের নির্বাচন রাতে করেছে? মাথায় রাখতে হবে, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না। আওয়ামী লীগ ইজ আ ক্রিমিনাল এন্টারপ্রাইজ। বিএনপি আর আমরা রাজনৈতিক দল। আজকে বিএনপিকে আমি ধন্যবাদ জানাই যে বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দল, হয়তো ইলেকট্রাল রেটে আমরা ওরকম ইম্পর্টেন্ট নাও হতে পারি, কিন্তু রাজনীতিতে হয়তো আমরা রেলিভেন্ট। আজকে বিএনপি 31 দফা করার সময় আমাদের সাথে কথা বলেছে, আমাদের কাছ থেকে অনেক ধরনের অ্যাডভাইস নিয়েছে। কিন্তু কষ্ট লাগে এনসিপি আপনাদের জন্য, কারণ আপনারা এর মধ্যে ইনক্লুডেড, অন্তর্ভুক্তি হতে পারেন নাই। আপনাদের দম্ভ, আপনাদের অহংকারের জন্য। মনে রাখবেন, সরকার চালানো আর সরকার নামানো এক জিনিস না। আজকে ইউনুস সাহেব, আপনাকে আরেকটা কথা বলি, আপনার অ্যাসেট কি? ইউ আর নট এ পলিটিশিয়ান। আপনার অ্যাসেট ইন্টেগ্রিটি, আপনার ক্রেডিবিলিটি, আপনার অ্যাসেট। আজকে যখন আমরা দেখি আপনি আদমের লাইসেন্স নিচ্ছেন, আপনি ইউনিভার্সিটির লাইসেন্স নিচ্ছেন, আপনার অনেক কিছু মাফ হয়ে যাচ্ছে। আপনার ওখানে যে উপদেষ্টারা বসেন, সেই উপদেষ্টারা রাত্রেবেলা এনসিপির সাথে বসে, সেখানে বসে কোন কফি হাউসে বসে সবকিছু ঠিক করছে। আপনার মন খারাপ, আপনি পদত্যাগ করতে যান, সেই জিনিস আমাদের জানতে হবে এনসিপির নেতা নাহিদের কাছ থেকে। এটা আমাদের জন্য লজ্জাকর ব্যাপার। আপনি আজকে যে পারমিশনগুলি নিয়েছেন, এই পারমিশনগুলি হয়তো কোনো একটা গণতান্ত্রিক সরকার আসলে আপনি নিতে পারতেন, কিন্তু আজকে নিয়ে আপনার ইন্টিগ্রিটি অ্যাটাক করার, আপনার ইন্টিগ্রিটিকে প্রশ্নবিদ্ধ করার কোনো দরকার ছিল না। এই জন্য আমরা বলতে চাই, আমরা জানি আপনি রাজনীতিবিদ না, আমরা জানি আপনার আশেপাশে রাজনীতিবিদ নাই। আপনি এখন নির্বাচনের ডেটটা দিয়ে দেন বাংলাদেশে। আমরা সবাই বলছি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা আপনি যদি দিয়ে দেন, এই দেশে সবকিছু একটা লাইনের মধ্যে চলে যাবে। আজকে ব্যবসায়ীরা ইনভেস্ট করে না কোথাও, তারা মনে করে ভাই ইলেকশনের পর কি হবে, প্রশাসন কারা আসবে, কোথায় কি হবে, চাকরি বাকরি ব্যবসা থেকে আরম্ভ করে সবকিছু আপনি একটা কনফিউশনের মধ্যে আপনি ফেলে দিয়েছেন বাংলাদেশে। আজকে আমাদের কষ্ট লাগে, আমি রিপিট করতে চাই না। অনেকেই বলে আপনি বিদেশের মাটিতে কত বড় মিসলিডিং ইনফরমেশন দেন। আপনি বলে একটা বিএনপির মতো একটা রাজনৈতিক দল ছাড়া আর কেউ চায় না। তো আপনি তো ওই রাজনৈতিক দলটার দৈর্ঘ্য হওয়ার প্রস্থের কথাও জাপানে বলে দিতেন যে ওই রাজনৈতিক দলটা কত বড়, ওই রাজনৈতিক দলটার সাপোর্টেই আপনি যে ওই চেয়ারে বসে আছেন, ওই রাজনৈতিক দলটার সঙ্গেই যুগপৎ আন্দোলনে আমরা সবাই ছিলাম। তাহলে এত বড় মিসলিডিং ইনফরমেশন আপনি দিতে পারেন না। আমরা জানি নির্বাচন দিলেই সব সমস্যার সমাধান হবে না, নির্বাচন দিলেই সব কিছু শেষ হবে না, বাট নির্বাচনেই জনগণকে ক্ষমতায়ন করার একমাত্র, এবং নির্বাচনেই বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার। আর বাকি যা সংস্কার সেটা সময়ের ব্যাপার। ইউনুস সাহেব 17 বছর বাংলাদেশের মানুষ ভোট দেয় নাই, আপনি মানুষের ক্ষমতাটা মানুষের হাতে দিয়ে দেন।